নমস্কার, শুভ সন্ধ্যা। স্ট্যাটিস্টিক্সটা প্রথমে একটু বলে দিই। 12টা কাব্যগ্রন্থ, 39টা নাট্যগ্রন্থ, উপন্যাস, ছোট গল্পের বই মিলিয়ে 23টা, যেখানে 95টা ছোট গল্প আছে। প্রবন্ধ গ্রন্থ 39, চিঠিপত্র 16খানা খণ্ডে, ভ্রমণ 3খানা, গান তো ছেড়েই দিন। যে মানুষটার পরিসর এই, তাকে নিয়ে কথা বলা অনেক সহজ, কারণ অনেক কিছু বলা যায়। একটা সন্ধ্যা কেন, 2 দিন, 4 দিন, 1 সপ্তাহ, যদি বিষয়টা জানা থাকে। শুধু তাই নয়, উনি 4000টা ওনার শিল্পকলা আছে, মানে স্কেচ। এছাড়া 3টে দেশের জাতীয় সঙ্গীত। আর একটা জিনিস হচ্ছে, যেটা আপনারা জানেন, ওই মাইকেল বঙ্কিমচন্দ্র পর্যন্ত বাংলা ভাষার লেখার একটা হরফ ছিল। রবীন্দ্রনাথ প্রথম কার্সিভ রাইটিং নিয়ে আসেন, তো ওটাও একটা ওনার অবদান। তো যেটা বলছি, অনেক কিছু বলা যায়। তো রবীন্দ্রনাথকে নিয়ে বলা খুবই সহজ, কিন্তু বলাটা আরও অনেক বেশি কঠিন। কেন জানেন? তার একটা মজার কারণ আছে। কারণ রবীন্দ্রনাথকে নিয়ে আমরা অনেক বেশি জেনে গেছি, আর নতুন করে জানার কিছু নেই। কেন কথাটা বললাম? মোটামুটি 80 বছর, তো 80 × 365 করলে ওটা মোটামুটি 39 বা 38,000 একটা দিন সংখ্যা আসে। এই প্রতিটা দিনকে ম্যাপিং হয়ে গেছে। ম্যাপিং মানে কি? যে আজকে উনি কি কবিতা লিখেছেন, কি গান লিখেছেন, কি রচনা করেছেন, নট দ্যাট, বিয়ন্ড দ্যাট। কি সেটা? উনি কোন দিন সকাল থেকে কি করেছেন, কার সাথে কথা বলেছেন, কি খেয়েছেন, কোথায় গেছেন, এই প্রত্যেকটা, মানে আমি বলেছি প্রায় নয়, প্রতিটা দিনকেই ম্যাপিং হয়ে গেছে। এবং যারা রবীন্দ্র গবেষক, তাদের এটা একটা বড় কাজ। মানে দেশে বিদেশে, বাংলাদেশে, অন্যান্য দেশে গবেষণা, পিএইচডি, পোস্টডকের একটা বড় থিসিসের একটা টপিক, যে রবীন্দ্রনাথের দিনগুলোকে ম্যাপিং করা। তো যাকে নিয়ে এত কিছু হয়ে গেছে, তাকে নিয়ে বলাটা অনেক বেশি কঠিন, নতুন কিছু বলার থাকে না। তবু আজকে কিছু গল্প বলবো আপনাদের আমি। সেই গল্পগুলো আপনারা হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না। আর গল্পগুলো যা সারফেসের কিছু গল্প কাহিনী নয়, এর প্রত্যেকটা ইন্টারপ্রিটেশন আছে। ইন্টারপ্রিটেশনগুলো আমি কিছু করবো, কিছু আপনাদের উপর ছেড়ে দেবো। আপনারা গল্পের মধ্যেই বুঝতে পারবেন এর বক্তব্যটা। ক্যারেক্টার ফাস্ট বলবো, টাইম কম। গত বছর আমি বলতে চেয়েছিলাম, বলার সময় পাইনি, তাই জন্য তাড়াতাড়ি কথা বলবো। তো আমরা বলি না, জীবনে রবীন্দ্রনাথ মানে আমাদের সব কিছুর মধ্যেই রবীন্দ্রনাথ জড়িয়ে আছে। আমরা প্রেম, বিরহ, দুঃখ, ডিভোশন, আধ্যাত্মবাদ, ডিপ্রেশন, সব কিছুর মধ্যে আমরা রবীন্দ্রনাথকে খুঁজে পাই। আমরা ওনার গান শুনে নিই, ওনার কবিতা পড়ে নিই, উপন্যাস পড়ে নিই, যা কিছুতে আমরা পেয়ে নিই, ওনাকে পেয়ে যাই। তো বেসিক্যালি হি ইজ অ্যান ইনস্ট্রুমেন্ট ফর আস। কিন্তু এটা তো আমরা সহজ জীবন, আমাদের জীবনে কখনো একটু দুঃখ হলো পড়ে নিলাম, এটা না করলেও কিছু নয়, কেটে যেত। লার্জার দ্যান লাইফ কিছু ঘটনা বলবো, যেগুলো শুনতে একটু মানে ভাবতে হবে। মোটামুটি প্রথম বিশ্বযুদ্ধ 1920-21 সালে একটা চিঠি রবীন্দ্রনাথের কাছে আসে। চিঠিটা লিখেছেন ইংল্যান্ড থেকে একজন, ওনার নাম হচ্ছে সুজান ওয়েন। ঠিক আছে, সুজান ওয়েন একটা চিঠি লিখেছেন। চিঠিটা উনি খুলেছেন, চিঠিটা পড়েছেন, সেটা ইংরেজিতে ছিল। আমি যার বাংলাটা মানে করে বলছি, যার মানে মোদ্দা কথা এটা, যে আমি ইংল্যান্ড থেকে চিঠিটা লিখছি, আমি একজন মা, আমি জানি না এই চিঠিটা আপনি পাবেন কিনা, কারণ আপনাকে আমি বিশেষ চিনি না, আপনার সম্পর্কে আমার কোনো জ্ঞান নেই, যে আপনার পড়া আমি পড়েছি এরকম কিছু নয়। কিন্তু আমার মনে হচ্ছে আপনাকে চিঠিটা লেখা দরকার, আমি জন্য লিখছি। বাই দ্য ওয়ে, চিঠিটা যখন এসেছিল না, শান্তিনিকেতন এনভেলপে ছিল রবীন্দ্রনাথ টেগোর ইন্ডিয়া, দ্যাটস অল। না কোনো ওখানে অবিভক্ত বঙ্গ, বন্ধু, কিছুই না, জাস্ট রবীন্দ্রনাথ টেগোর ইন্ডিয়া। চিঠিটা চলে এসছে আমার কাছে, কারণ তখন 1920, মানে বুঝতেই পারছেন, 1910 সালে গীতাঞ্জলি হয়ে গেছে, 13তে নোবেল, মানে রবীন্দ্রনাথকে সবাই চেনে, চিঠিটা চলে এসছে। সো চিঠিতে কি লেখা আছে? উনি লিখছেন যে আমি একজন মা, আমার নাম সুজান ওয়েন, আমার ছেলের নাম হচ্ছে আলফ্রেড ওয়েন। যারা ইংরেজি সাহিত্য পড়াশোনা করেন তারা জানেন আলফ্রেড ওয়েন ইংল্যান্ডের একজন বিখ্যাত কবি, তরুণ কবি। উনি যুদ্ধের উপর কবিতা লেখেন। তো আপনাকে আমি চিঠিটা লিখছি যে আমার ছেলে কবি, কিন্তু যুদ্ধের কবিতা লেখে। ও যুদ্ধের রাষ্ট্রের ডাকে প্রথম বিশ্বযুদ্ধে গেছিল, বিশ্বযুদ্ধ শেষ হয়ে গেছে, আমার ছেলে ফিরে এসছে, কিন্তু একটা কফিনে করে ফিরে এসছে। ছেলে মারা গেছে যুদ্ধে, এবং কফিনের মধ্যে আমার ছেলের মরদেহ এসছে, পোশাক এসছে, টুপি এসছে, জুতো এসছে, আর একটা জিনিস এসছে, একটা ছোট বাক্স এসছে। যেই বাক্সটা আমি যখন খুলেছি, দেখি একটা বই আছে যার নাম গীতাঞ্জলি। আপনাকে এই চিঠি লেখার দুটো উদ্দেশ্য। একটা হচ্ছে, আমাকে আপনি বলুন এই বইতে এমন কি আছে যার জন্য আমার ছেলে যুদ্ধক্ষেত্রে এই বইটা নিয়ে গেছিল। সেকেন্ড কোশ্চেন টু ইউ ইজ, আপনি তো বুঝতে পারছেন আমার মানসিক অবস্থা, আপনি আমার এই পুত্রহারা মাকে কিছু সান্ত্বনা দিতে পারেন? রবীন্দ্রনাথ এর উত্তরে কী লিখেছিলেন সেটা আমাদের আলোচ্য বিষয় নয়। দ্য পয়েন্ট ইজ, ভাবুন আমরা রবীন্দ্রনাথকে জীবনে কীভাবে পাই। ওটা একটা আলটিমেট স্ট্যাটাস। একজন সৈনিক যুদ্ধক্ষেত্রে, ওপরে গুলি বর্ষণ হচ্ছে, ট্রেঞ্চের মধ্যে রয়েছে, বাংকারে রয়েছে, সে কী করছে? ওপরে গুলি আসছে, কামান থাকছে, সে কী করছে?
আমারে আমারে তো আমারে তুমি করিবে ত্রাণ, এ নহে মোর প্রার্থনা, বহিতে পারি শপথই যেন রয়, আমারও ভার লাঘব করি, এ নহে মোর সান্ত্বনা, করিতে পারি এমনই যেন হয়। মানে পড়ছে ও, কারণ ও জানে যে কোনো সময় মৃত্যু হতে পারে, কিন্তু তার জন্য সেই সময় তার মেডিসিন হচ্ছে ওই গীতাঞ্জলি। সো আমি ইন্টারপ্রিটেশন করছি না, আপনারা বুঝতে পারছেন আমি কি বলতে চলেছি, ব্যাপারটা কীরকম, কোন লেভেলে রবীন্দ্রনাথ মানুষের জীবনে ইনস্ট্রুমেন্ট হিসাবে ইউজ হয়েছিল। একটা সৈন্য সেখানে গীতাঞ্জলি খুলে পড়ছে, যার মৃত্যু আসন্ন, এবং সেটা হয়েছে। তো ওই একটা গল্প। 20 বছর পর চলে আসুন দ্বিতীয় বিশ্বযুদ্ধ। হিটলার মারছে চারদিকে, নাজিরা মারছে ইহুদিদের তুলে তুলে যেখানে সেখান থেকে নিয়ে যাচ্ছে, আপনার গ্যাস চেম্বারে অ্যাসিড সাভার করছে, বা কখনো ওই কি যেন ট্রেবলিঙ্কা, আউসবিস, এইসব জায়গায় নিয়ে গিয়ে হলোকাস্ট চলছে, যেখান থেকে পাচ্ছে ইহুদি তুলে দিয়ে মারছে। ওই স্লিন্ডার্সলি সিনেমাটার মতন একজন ভদ্রলোক ছিলেন, একজন ডাক্তার ছিলেন, পোলিশ ডক্টর, ওনার নাম ছিল ইয়ানুস কর্জাভ। উনি কী করেছিলেন, যত ইহুদি বাচ্চা আছে না ওনাদের সেভ করেছিলেন, নিয়ে গিয়ে ওই মানে জানে ইহুদি এদের বাবা মাদের তো নিয়ে গেছে হিটলারের লোকজন নাজিরা, ওদের সেভ করতে একটা দূরে কোথাও নিয়ে রেখে দিয়েছিলেন। বাট হি নিউ ভেরি ওয়েল দ্যাট একদিন না একদিন তো নাজিরা জানতে পারবে, হিটলার জানতে পারবে, এদেরকে নিয়ে যাবে এবং ওকেও মরতে হবে। ইটস ফাইন, অ্যাকসেপ্টেড। ও নিয়ে গিয়েছিলেন এবং বাচ্চাগুলোকে শেল্টার দিয়েছিলেন। যেটা হবার সেটাই হলো। একদিন এলো ওরা, নাজিরা এলো, সবাইকে ঠেলে টুলে তুললো একটা ট্রেনের ওই মধ্যে কম্পার্টমেন্টে, বাচ্চাগুলোকে নিয়ে যাবে ট্রেভলিংটাতে। তখন ও উঠতে চাইলো ডাক্তার, যে ইয়ানুস কর্জাভ, না না তুমি ওদের নিয়ে যাচ্ছ, আমি ওদের রক্ষা করেছি, আমিও যাবো। বলছে না না তোমায় যেতে হবে না, তুমি তো ইহুদি নও, তুমি কেন যাবে? বলছে না, ওদের নিয়ে গেলে আমাকেও নিয়ে যেতে হবে। ও উঠে পড়েছে ট্রেনের মধ্যে, যথারীতি নিয়ে গেছে কনসেন্ট্রেশন ক্যাম্পে। মানে প্রচুর লোকজন, বাচ্চা বুড়ো সবাইকে মারা হবে। তো সেই ইয়ানুস কর্জাভ, ওই ডক্টর ওই দিন কী করলেন, উনি ভাবলেন দেখো মরতে তো হবে, এখানে এসছো, তোমরা মরবে আমিও মরবো, বাট কালকে মরবো, পরশু মরবো, বিকেলে মরবো, রাতে মরবো, তার জন্য এই মুহূর্তটাকে আমি এনজয় কেন করবো না, তাই না? যবে মরবো মরবো কেন, লেটস এনজয় দিস মোমেন্ট, লেটস লিভ দিস লাইফ অ্যাজ অফ নাও। তখন উনি কী বলেন, কী করবো, চলো আমরা একটা কিছু কালচারাল কিছু করি, কী করবো, নাটক করবো। মানে ভাবুন, কনসেন্ট্রেশন ক্যাম্প, গ্যাস চেম্বার, অ্যাসিড শাওয়ার হয় কিছুক্ষণ পরে ওদের উপর, তারা নাটক করছে সেখানে। কী নাটক করবো, কীভাবে করবো, চলো রিহার্সাল করি, যেমন আমরা করলাম রিহার্সাল দিয়ে। কে দেখবে নাটকটা? আরে কে দেখবে, আমরাই দেখবো, আমরাই করবো, আমরা বাঁচবো। রিহার্সাল হলো বাচ্চাদের নিয়ে, বাচ্চাদের বাবা মাদের নিয়ে, মৃত্যু আসন্ন যাদের, থিয়েটার করা হলো, নাটকটা পরিবেশন করা হলো সেখানে। সেই নাটকটার নাম ছিল কি জানেন? ডাকঘর। ডাকঘর। পরে ইয়ানুস কর্জাভকে মারা হয়নি, ওনাকে ছেড়ে দেওয়া হয়েছিল। পরে ইন্টারভিউতে জিজ্ঞেস করা হলো, আচ্ছা ডক্টর আপনি ডাকঘর কেন চুজ করলেন, আর কেনই বা এই নাটকটা এখানে করলেন? উনি বললেন, ডাকঘর যদি আপনারা পড়েন তাহলে দেখতে পারবেন এটা একটা ওই বাচ্চাদের গল্প নয়, এর ফিলোসফিটা অন্য। অমল সে জানে তার মৃত্যু আসন্ন, কিন্তু তার মধ্যে সে বাঁচতে চাইছে, সে দইওয়ালাকে ডেকে কথা বলছে, সে শ্যামলী নদীর তীরে ফিরে যেতে চাইছে, সে সুধা সেই ফুলের গন্ধ পেতে চাইছে। তো মৃত্যু আসন্ন এই বাচ্চাটা, সে যে বাঁচতে চাইছে, অমলের থেকে এই বাচ্চাগুলো কম কি? এদেরও তো মৃত্যু আসন্ন। তো এদের জন্য বেস্ট নাটক ডাকঘরের বাইরে আর কিছু হতে পারে না। তো এইটা ছিল রবীন্দ্রনাথকে ইনস্ট্রুমেন্ট হিসাবে ইউজ করেছে কিভাবে বিশ্ব, মানে আমরা বলি না যে আমাদের দুঃখে রবীন্দ্রনাথ, আমাদের রবীন্দ্রনাথ, তো রবীন্দ্রনাথকে কিভাবে পথ্য হিসাবে মানে দুঃখে উপশম হওয়া হিসাবে ইউজ করা যায়, এটা হচ্ছে একটা খুব বড় উদাহরণ। এ তো গেল না হয় রবীন্দ্রনাথকে নিয়ে বাকি মানুষ কীভাবে বেঁচেছে। জানেন, গঙ্গা জলে গঙ্গা পুজো মানে এই নয় যে রবীন্দ্র জয়ন্তীতে আমরা রবীন্দ্রনাথের গান গাইছি। গঙ্গা জলে গঙ্গা পুজো এটাও হতে পারে রবীন্দ্রনাথ ওনার নিজের সৃষ্টিকে নিজের মধ্যে আত্মীকরণ করেছিলেন। মানে কি, উনি যখন নিজে কষ্ট পেতেন, ওনার প্রকাশটা কীভাবে হতো, ওনার নিজের লেখনীর মধ্যে দিয়ে হতো। একটা গল্প শুনুন এবার। গল্পটা মোটামুটি, এটা আমি দিনটা বলাটা খুব ইম্পর্টেন্ট, ভুল যদি না হয় ওই জন্যে। 1903 সালের 18ই সেপ্টেম্বর, খুব ইম্পর্টেন্ট দিন। জাতীয় শিক্ষা পরিষদের মিটিং হয়েছে, সেই মিটিংগুলো তখন খুব হতো। সেখানে রবীন্দ্রনাথ করেছেন, মানে সেক্রেটারি হিসাবে, সম্পাদক ছিলেন। মিটিং হয়েছে, বিকেলে শেষ হয়েছে, মিনিটস অফ মিটিং দেখা হয়েছে, সব কিছু হয়ে গেছে, সবাই বাড়ি যাচ্ছে। তখন রামেন্দ্র সুন্দর ত্রিবেদী, উনিও ছিলেন খুব বড় একজন ঔপন্যাসিক এবং রবীন্দ্রনাথ গবেষক। রামেন্দ্র সুন্দর ত্রিবেদী রবীন্দ্রনাথকে জিজ্ঞেস করছে, আচ্ছা গুরুদেব, শুনছিলাম রেণুকার শরীর খারাপ হয়েছিল, রেণুকা মানে ওনার কন্যা, রবীন্দ্রনাথের কন্যা, অসুস্থ হয়েছিল তখন। আচ্ছা রেণুকার শরীর খারাপ হয়েছিল তো কেমন আছে মেয়ে এখন? রবীন্দ্রনাথ উত্তরে বললেন, আজকে সকালে রেণুকা চলে গেছে। কমিটমেন্ট। মেয়েকে দাহ করে
সকালে মেয়ের মৃত্যু হয়েছে, মেয়েকে দাহ করে উনি বিকেলে এসছেন, যেহেতু ওনার কথা দেওয়া আছে এই সভাতে উনি সভাপতিত্ব করবেন। তো কোন কোন জোর থাকলে এটা করা যায়? এটা কোনো দানবীয় একটা যদি আত্মা হয় কারোর, মহামানব আমরা এই জন্যই বলি রবীন্দ্রনাথকে, এই জোর সবার থাকে না। কোন শক্তিকে শরীরের মধ্যে আত্মীকৃত করলে এই ধরনের প্রচেত হওয়া যায়? তো এটা কন্টিনিউশনে আরেকটা গল্প বলি। রবীন্দ্রনাথ তো জানেন তো, মানে ওনার জীবনটা কীরকম, যে 80 বছর কিন্তু খুব একটা ভালো, মানে এটা একটা অভিশাপ সেই সময় যদি ভাবি। 80 বছর বাঁচা, বাবা মার মৃত্যু দেখা স্বাভাবিক, বাবা মার মৃত্যু তো দেখেছেন, পত্নী বিয়োগ হয়েছে, কন্যা বিয়োগ হয়েছে, পুত্র বিয়োগ হয়েছে, এতগুলো আঘাত উনি সহ্য করেছেন। কি করে পেরেছেন? যেটা বললাম, উনি ওনার সৃষ্টিকে নিজের এই কষ্ট উপশমের হাতিয়ার হিসেবে ইউজ করেছিলেন। কিন্তু তারপরেও না, রবীন্দ্রনাথের জীবনে সব থেকে আঘাত যেটা এসেছিল সেটা ওনার নাতির মৃত্যু। নাতি মানে নীতিন্দ্রনাথের মৃত্যু, যেটা ওনাকে খুব নাড়িয়ে দিয়েছিল। নীতিন্দ্রনাথ পড়তে গিয়েছিল প্রবাবলি জার্মানিতে, সেখানে গিয়ে তার মৃত্যু হয়। এবং ওর মেয়ে মীরা, মানে রবীন্দ্রনাথের মেয়ে মীরা, ওনার ছেলে ছিল নীতিন্দ্রনাথ। তো মীরার লাইফটা না খুব ভালো নয়, মানে ওনার যে হাজব্যান্ড ছিলেন উনিও, মানে ওটা অন্য গল্প, অন্য আলোচনা, বাট রবীন্দ্রনাথ ওনাকে নিয়ে খুব ওয়ারিড ছিলেন। তো তখন মীরার পুত্র যখন মারা যায় সমীন্দ্রনাথ, তখন মীরাকে রবীন্দ্রনাথ মীরার পুত্র যখন নীতিন্দ্রনাথ মারা যায়, তখন রবীন্দ্রনাথ মীরাকে সান্ত্বনা দিচ্ছে চিঠিতে, বলছে দেখ তুই দুঃখ করিস না, তোর ভাই যখন মারা যায়, মানে মীরার পুত্র বিয়োগের আগে মীরার ভাই মানে সমীন্দ্রনাথ মারা যায়, মানে রবীন্দ্রনাথের ছেলে মারা যায়। তোর ভাই মুঙ্গেরেতে পড়তে গিয়েছিল, সেখানে ও কলেরায় মারা যায়। তো আমি তোর ভাইকে দাহ করে যখন মুঙ্গের থেকে আসছি কলকাতায় ট্রেনে করে, তখন আমি দেখছি জানলা দিয়ে বাইরে যখন ট্রেনটা যাচ্ছে, যে উপত্যকা বা যে সমস্ত জায়গার উপর দিয়ে যাচ্ছে, যে গাছপালা, একটা জ্যোৎস্না ছিল, মানে আলো, একটা অদ্ভুত প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্য। রবীন্দ্রনাথ বলছে দেখ, আমি ভাবলাম কি আমার ছেলে মারা গেছে, আমি তাকে দাহ করে আসছি, আমি কষ্ট পাচ্ছি, কিন্তু কই গোটা পৃথিবীর তো কোনো ফারাক পড়েনি, ডাজন্ট ম্যাটার টু এনিওয়ান এলস আদার দ্যান মি। তো আমি আমার পুত্র শোকের জন্যে এই যে স্বর্গীয় প্রাকৃতিক সৌন্দর্য, এটাকে আমি কেন কলুষিত করব? আমার সে অধিকার নেই। আমি এমন একটা হাউতাস কেন করব যার জন্য এটা কি হয়ে গেছে জীবনে, এটা কেন করব আমি? সেইটা উনি ওনার মেয়েকে বলছেন সান্ত্বনা দেওয়ার জন্য, এবং বলছেন তুই এইটা পড়। ওনার পুত্র বিয়োগের ইমিডিয়েট পরে উনি যেটা লিখেছিলেন সেটা হচ্ছে, প্রেমে প্রাণে গণে গন্ধে আলোকে পুলকে প্লাবিত করিয়া নিখিল দুলক গুলকে তোমার অমল অমৃত পড়িছে ঝরিয়া। মানে ভাবুন কোন প্রত্যয় থাকলে ছেলের মৃত্যুর পরে এটা লেখা যায়। আচ্ছা, একটা ছোট কথা বলছি, আপনারা অনেকে হয়তো জানেন যে ওই গানটা আর জ্যোৎস্না যাতে সবাই কাছে কোনো, ওটা কিন্তু ওনার ছেলের মৃত্যুর সঙ্গে কোনো সম্পর্ক নেই, ওটা আমরা অনেকে ভুল জানি, ওটা মাথা থেকে সরিয়ে দেবেন। ওটা 1907 সালে ওনার ছেলে মারা যায়, ওটা 1914 সালে লেখা হয়। তো দেয়ার ইজ এ বিগ ডিফারেন্স অফ 7 years, সো ইট হ্যাজ নো রেলিভেন্সি। তো যেটা বলছি যে উনি মীরাকে সান্ত্বনা দিয়েছেন এইভাবে, যে দেখ জীবনকে এইভাবে ভাব, যে কেন এত করবি, কেন এত হাউতাস করবি। তো ওনার সৃষ্টি ছিল একটা ইনস্ট্রুমেন্ট ফর হিমসেলফ অলসো, নট অনলি ফর আস। তো দ্যাটস মোর ইম্পর্টেন্ট, যে কীভাবে উনি জীবনটাকে করেছেন। এ তো গেল কিছু ভালো কথা বললাম, সময় কম, আমি কিছু খটকার কথা বলি, কিছু অস্বস্তির কথা বলি, যেটা আপনাদের অনেকে অস্বস্তি হতে পারে। কেন? ধরুন আমরা আমাদের আইডল হিসেবে কাকে ভাবি? বাবা মা, স্কুলের টিচার, মনীষী, রাষ্ট্রনেতা, এদেরকে আমরা একটা ভাবি যে আদর্শ, এরা প্রত্যেকের জন্য আলাদা থাকে এবং তাদের দেখে দেখে আমরা বড় হই। বাট এরা যখন কিছু একটা করে যেটা আমাদের বিশ্বাসের বাইরে, যে আমরা ভাবতে পারি না এই লোকটা এরকম, যাকে আমি এভাবে ভাবি সে এরকম কাজ করলো, তা আমার বিশ্বাসটা, আমাদের শ্রদ্ধাটা চলে যায়। রবীন্দ্রনাথকে নিয়ে আমি একটা দুটো কথা বলবো, খুব ইন্টারেস্টিং, একটু মন দিয়ে শুনুন। আর এইটা না একটুখানি টেকনিক্যালি শুনবেন, কারণ এখানে আমি কিছু টাইম লাইনের কথা বলবো, যেটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট, গল্পের বাইরেও সেটা, সেই ইন্টারপ্রিটেশনটা একটু দেখুন। মোটামুটি 1910 সালে গীতাঞ্জলি প্রকাশ পেয়েছিল, ঠিক আছে? আর 1902-03 করে উনি শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেছিলেন। শান্তিনিকেতনের তখন নাম ছিল ব্রহ্মচর্যাশ্রম। তো যখন শান্তিনিকেতন প্রতিষ্ঠা হলো, তখন না প্রথম খটকার জায়গা আপনাদের বলছি, রবীন্দ্রনাথ রুল করেছিলেন এই শান্তিনিকেতনে শুধুমাত্র ব্রাহ্মণ ছাত্ররাই পড়তে পারবে। ভাবুন, যে জাত পাত ধর্ম সব কিছুর ঊর্ধ্বে, সে বলেছে কি, সে নিধান দিচ্ছে আমার তৈরি করা, আমার সৃষ্ট এই স্কুলে অনলি ব্রাহ্মণরা পড়তে পারবে। এটা প্রথম খটকা, রবীন্দ্রনাথ এটা বলতে পারে। টাইম লাইনটা ইম্পর্টেন্ট, টাইম লাইনটা হচ্ছে 1902-03, মাথায় রাখবেন, কেন বলছি পরে বলবো। এবার
একদিন উনি তখন শিলাইদহতে আছেন, শান্তিনিকেতন থেকে চিঠি লিখলেন মনোরঞ্জন বন্দ্যোপাধ্যায়, ওনারই শান্তিনিকেতনের কলিগ, যে গুরুতর একটা সমস্যা হয়েছে, কোনো ছাত্র অব্রাহ্মণ মাস্টারমশাইয়ের পায়ে হাত দিয়ে প্রণাম করতে চাইছে না, বলছেন আমরা করবো না, যে ব্রাহ্মণরা তার পায়ে দিয়ে প্রণাম করবো না, কারণ ওটা সবাই ব্রাহ্মণ, অ্যাজ আই সেট। তখন রবীন্দ্রনাথকে আমরা কি এক্সপেক্ট করবো, কি বলবেন? উনি বলবেন কেন এটা হবে, এটা হতে পারে না, মাস্টারমশাই তার জাতপাত ধর্ম থাকবে না, তোমরা সবাই ওকে বলো, বাধ্য করো, প্রণাম করবে। বাট রবীন্দ্রনাথ অন্য কথা বললেন, সেকেন্ড খটকা। উনি বললেন, দেখো ছাত্ররা যদি পায়ে হাত দিয়ে প্রণাম করতে না চায়, কাউকে জোর করো না, করতে হবে না। ইটস সামথিং সারপ্রাইজিং না? মানে রবীন্দ্রনাথ এরকম কথা বলছে, ভাবলে অবাক লাগে, বলতে পারে? আমরা মানে ভাবতে পারি রবীন্দ্রনাথ এরকম কথা বলবে? এর পরের থার্ড লাইন যেটা আছে, যে লিখেছেন, সেটা আরও বড় শখ। উনি লিখছেন, তার থেকে বেটার হবে যদি নিকুঞ্জবাবুকে অব্যাহতি দেওয়া হয়, নিকুঞ্জ ঘোষকে, কুঞ্জলাল ঘোষকে, ওনার নাম কুঞ্জলাল ঘোষ ছিল। মানে বলতে চাইলেন উনি, একমাত্র অব্রাহ্মণ মাস্টারমশাই তখন ছিলেন কুঞ্জলাল ঘোষ, যিনি ব্রাহ্মণ ছিলেন না। উনি বললেন রিজলভ করে দাও, কোনো কনফ্লিক্ট রেখোই না, ওকে টার্মিনেট করে দাও। মানে রবীন্দ্রনাথ এরকম কথা বলছে, মানে এক তো ব্রাহ্মণ ছেলে পড়বে না, পায়ে হাত দিয়ে প্রণাম করতে হবে না, প্লাস বলছে ওকে টার্মিনেট করে দাও। সো ইটস সো সারপ্রাইজিং, ইজন্ট ইট? কেন বলছি সারপ্রাইজিং? এরপর দেখুন, এরপর কি হচ্ছে, পরপর টাইম লাইন। 1902-3 সালের কথা এটা। এরপর আসছে 1905 সাল, 1907 সাল, গীতাঞ্জলি লেখা শুরু হয়েছে, ঠিক আছে? 1910 সালে গিয়ে গীতাঞ্জলি কমপ্লিট হচ্ছে, আর 1913-তে নোবেল হচ্ছে। কেন বলছি টাইম লাইনটা? গীতাঞ্জলি একটু অপ্রাসঙ্গিকভাবে বলি, গীতাঞ্জলি যেটা নোবেল পেয়েছিল না, ওই বাংলা গীতাঞ্জলি অনুবাদ করে ইংরেজিতে গীতাঞ্জলি নোবেল, টোটালি রং, এটা কনসেপ্ট নয়। ইংরেজি গীতাঞ্জলিতে বাংলা গীতাঞ্জলি থেকে কিছু নেওয়া হয়েছিল, আর 12টা আরও বাংলা কাব্যগ্রন্থ থেকে কিছু নিয়ে ইংরেজি গীতাঞ্জলি হয়েছিল, যেটা নোবেল। তো 1913-তে নোবেল হয়ে গেছে, 1910-এ গীতাঞ্জলি হয়ে গেছে। এই 1903 সালে যখন রবীন্দ্রনাথ এরকম একটা কথা বলছে, 1903 থেকে 1907 সাল না, একটা খুব অস্বস্তিকর টাইম লাইন ছিল রবীন্দ্রনাথের জীবনে। এই রবীন্দ্রনাথকে আমরা চিনি না। এবার 7-8 সালে ওনার হাত থেকে কী বেরোচ্ছে দেখুন। ওনার হাত থেকে বেরোচ্ছে ডাকঘর, অচলায়তন, শারদোৎসব, এই সমস্ত বইগুলো। এই বইগুলো এবং গোড়া, এই উপন্যাসগুলো যদি আপনারা পড়েন, দেখবেন প্রত্যেকটা উপন্যাস শুরু হচ্ছে একটা স্টাবন, একটা উদ্ধত্ত, অহংকারী একটা ক্যারেক্টারকে দিয়ে, যে ক্যারেক্টার অ্যাট দ্য এন্ড অফ দ্য নভেল, উপন্যাসের লাস্টে গিয়ে দেখবেন আকাশের থেকে নির্মল একটা প্রচণ্ড, একটা বড় টাইপের, মনের একটা মহান টাইপের একটা মানুষ হিসাবে প্রকাশিত হচ্ছে। বেসিক্যালি দিস ফেজ হ্যাজ বিন অল থ্রু হিজ ট্রান্সফরমেশন ফেজ। ওই সময় রবীন্দ্রনাথ নিজেকে তৈরি করছেন। মানে প্রথমেই ওই যে ঔদ্ধত্য ওনার মধ্যে ছিল না, সেটা উনি 5 বছর ধরে পুড়িয়েছেন। পোড়ানোর পরেই ওই গীতাঞ্জলিটা লেখা হয়েছে, যার ফার্স্ট লাইন, ফার্স্ট কবিতা হচ্ছে আমার মাথা নত করে দাও। এই যে নত হবার ইচ্ছা, এটা কিন্তু রবীন্দ্রনাথের এক দিনে আসেনি, এটা ওভার এ পিরিয়ড অফ টাইম। যখন ওই ঔদ্ধত্যটাকে উনি ত্যাগ করতে পেরেছেন, তারপরে এইগুলো এসছে। আমার এদম না পুরালে গন্ধ কিছুই নাহি ঢালে, এই লাইনগুলো উনি অ্যাকচুয়ালি নিজের উপলব্ধি উনি নিজেকে বলেছেন। সো দ্যাট হ্যাজ বিন দ্য ট্রান্সফরমেশন। তো এটা একটা ইম্পর্টেন্ট। একদম শেষে দু একটা কথা বলি, কিছু মজার কথা। সেটা হচ্ছে যে একটু কর্পোরেট রবীন্দ্রনাথের কথা ভাবা যাক। কেন বলছি কর্পোরেট? আমরা যে বাইরে যাই, বিদেশে যাই, কাজে যাই, বেড়াতে যাই, একটা প্রাইড ফ্যাক্টর থাকে। আমরা ফেসবুকে পোস্ট করি, আই হ্যাভিং সাম কফি ইন এয়ারপোর্ট, এইসব জিনিস করি। রবীন্দ্রনাথ কতবার বিদেশে গেছে জানেন? মানে 1 বার, 2 বার, 3 বার, 5 বার, 6 বার, 64 টাইমস। 64 বার রবীন্দ্রনাথ ঠাকুর বিদেশে গেছেন। উনি 34টা দেশে ভিজিট করেছেন, ঠিক আছে? আর এই সমস্ত ট্রাভেলের মধ্যে একমাত্র ইরান আর শ্রীলঙ্কা, এই দুটো জায়গায় উনি প্লেনে গেছেন, বাকি সব জাহাজে, ঠিক আছে? তো ওনার এই যে বিদেশ যাওয়া, এবং আমেরিকাতে উনি 5 বার গেছেন, ইংল্যান্ডে 7 বার গেছেন, আমেরিকা ওনার 5 বার যে যাওয়া, কেন বললাম কর্পোরেট রবীন্দ্রনাথ? এর 3টে উদ্দেশ্য ছিল। একটা হচ্ছে ইউনিভার্সিটি অফ ইলিনিয়াস আরবানা শ্যাম্পেনে ওনার ছেলে রথীন্দ্রনাথ পড়তে এগ্রিকালচার, তো ওকে দেখা করতে প্রত্যেক বছরই উনি যেতেন মোটামুটি ওই পিরিয়ডে। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট রিজন। সেকেন্ড রিজন হচ্ছে উনি তখন ভারতের জাতীয়তাবাদের ব্যাপার স্যাপার নিয়ে মুভমেন্ট তখন শুরু হয়ে গেছে। উনি তখন বিদেশে যাচ্ছেন 3টে কারণে। ওই জাতীয়তাবাদের যে উন্মেষ হয়েছিল, সেখানে উনি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কথা বলা, সেনা অভ্যুত্থান, এইসব নিয়ে কথা বলতে যেতেন, লেকচার। আর থার্ড যেটা যেতেন, ফান্ড রেজিংয়ের জন্য। প্রচুর পয়সা ওনার দরকার ছিল, কালেক্ট করতে যেতেন। কাকে মিট করতেন গিয়ে? জেপি মর্গান, রুজভেল্ট, আর যত ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছেন ওদের সাথে মিট করতেন, এবং উনি লেকচার দিতেন। কিসের উপর লেকচার? সাম্রাজ্যবাদের বিরুদ্ধে।
এবং যেটা বললাম জাতীয় সেনা অভ্যুত্থান, জাতীয়তাবাদ এইসবের উপর লেকচার দিতেন, এবং সেই সময় ওই রকম পিরিয়ডে এক একটা লেকচার 3 ঘন্টার থাকতো, এবং প্রত্যেকটা লেকচার প্রতি রবীন্দ্রনাথ $800 থেকে $1000 চার্জ করতেন, যেটার ইনফ্লেশন লাগালে আজকের ডেটে 28 থেকে 29 লাখ টাকা একটা লেকচার। ক্যান ইউ জাস্ট বিলিভ দিস? মিনাসোটা থেকে মিনাপোলিস ট্রিবিউন বলে একটা পেপার বেরোতো, এখনো বেরোয়। সেই পেপারে বলছে এক্স্যাক্টলি এটাই বেরিয়েছিল, দ্য বেস্ট বিজনেসম্যান হু এভার কাম টু ইউএস। বাংলা হচ্ছে এত বড় ব্যবসাদার আজ অব্দি আমেরিকার ইতিহাসে কেউ আসেনি। মানে এক একটা এসে এক একটা লেকচার দিচ্ছে, $1000 করে নিয়ে চলে যাচ্ছে, একটা বিশাল প্রতিবাদ হয়েছিল সেই সময়। কিন্তু নো ওয়ান কুড প্রিভেন্ট দ্যাট, ইট হ্যাড টু হ্যাপেন, এবং সেটা হয়েছিল। এই পয়সা দিয়ে করলেন কি উনি? এই পয়সা দিয়ে উনি বিশ্বভারতীকে তৈরি করেছিলেন। আজকে আমরা যে প্রপার্টিটা দেখি শান্তিনিকেতন, এই যে জমি, এই যে এত বিশাল যে ব্যাপারটা, এটা কিন্তু বিকজ অফ দ্যাট পিরিয়ড অনলি। তাহলে নোবেলের পয়সাটা কোথায় গেল? নোবেলের পয়সাটা উনি পুরোটা দিয়ে দিয়েছিলেন সমবায় সমিতিকে, কৃষক স্বনির্ভর গোষ্ঠী হিসাবে কৃষকদের তৈরি করতে। তো যাকে আর কিছু বলবো না। তো এই হচ্ছে ছোটোখাটো যে সমস্ত গল্প একটু করার ছিল আপনাদের সঙ্গে করলাম, সময় কম। একটা মজার জিনিস দেখবেন, যখন রবীন্দ্রনাথের যত ছবি দেখেছেন তো জব্বা পরা ছবি, এটা একটা ইন্টারেস্টিং। হি ওয়াজ অ্যান এক্সট্রিম, মানে ফ্যাশন ফ্রিক যাকে বলে। রবীন্দ্রনাথের ছবি কেউ বার করতে পারবে না যে একটা নর্মাল জামা কাপড় পরা রবীন্দ্রনাথ। যখনই আলোকচিত্রশিল্পী ওনার কাছাকাছি আসতেন, জাস্ট হোল্ড অন, উনি চলে যেতেন। এগুলো মানে বলছি আমি, জব্বাটা মাস্ট ছিল। উনি জব্বা ছাড়া কোনো ছবি পাবেন না। উনি যে দোয়াতকালি ইউজ করতেন, ওটা কিন্তু ইন্ডিয়ান না, বাইরের। সব কিছু মানে উনি প্রচণ্ড স্টাইলিস্ট মানুষ ছিলেন। রবীন্দ্রনাথের এই ব্যাপারগুলো একটু দেখতে পারেন। তো আমার বক্তব্য এখানেই শেষ করছি, বেশি কথা বলবো না। জাস্ট আর একটা কথা, আমি এতক্ষণ যা বক করে গেলাম, ChatGPT, গুগল, উইকিপিডিয়া, উইকিম্যাপিয়া করে পাবেন না। এইগুলো সবই আমার বই থেকে পড়া। বইগুলো শিবনাথ শাস্ত্রী, রামেন্দ্র সুন্দর ত্রিবেদী, শান্তিদেব ঘোষ, বিভিন্ন রিসার্চ পেপার, এগুলো থেকে পড়েছি। সবকটা সূত্র আমার কাছে আছে, চাইলে পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ। কিছু করতে পারেন, খুব কম আসে, বেশি